রোহিণী দি, আমার কথাগুলো তো তোমার ব্যাখ্যা করার কোনো প্রয়োজন ছিল না। আমার নিজের কথাগুলো তো আমি নিজেই ব্যাখ্যা করতে পারতাম। সেটা তো করোনি তুমি। তুমি বললে যে আমাদের বাড়িতে সব কাজ করে তোমাকে বাকি সবকিছু ম্যানেজ করতে হয়। আমাদের বাড়িতে এত কাজ থাকে তোমার যে অন্য কোথাও যাওয়ার কথা তুমি আগে থেকে বলতেই পারো না, কমিটমেন্ট দিতে পারো না যে তুমি যেতে পারবে কিনা। তুমি তোমার পড়াশোনার কথাও বললে, কিন্তু তুমি এটা বললে না যে তোমার আরো এক জায়গায় কমিটমেন্ট দেওয়া রয়েছে। কোথাও যাওয়ার আগে তোমাকে সেখান থেকেও পারমিশন নিতে হয়। তুমি এক্স্যাক্টলি কি কথা বলছো আমি না সত্যি ঠিক বুঝতে পারছি না। কার কথা বলছি সেটা উচ্চারণ না করলে নয় কি? বলতেই হবে যে রাহুলদার নামটা নেওয়ার চেষ্টা করছি। কি আশ্চর্য, কি অদ্ভুত ব্যাপার। আমার বাড়িতে থাকবে, আমার বাড়িতে খাবে, নিজে স্বেচ্ছাচার করে বেড়াবে। তখন আমাদের বাড়ির লোকদের নিয়ে কিন্তু টানাহাজটা পড়বে। কিন্তু আমি এখনো তোমায় বোঝাচ্ছি, তুমি আন্টি যদি সত্যি তেমন কোনো দিন আসে না, আপনাদের বাড়ির লোককে নিয়ে আমি টানাটানি করব না। যদি টানাটানি করারই থাকতো তাহলে আগেই করতাম। এতদিন যখন করিনি তাহলে কোন দুঃখে এখন টানাটানি করতে যাব? আর যদি সত্যি কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলি তাহলে সেটা আমি নিজেই সামলে নিতে পারবো আন্টি, আপনাদের ভাবতে হবে না। তোমাদের খাওয়া হয়ে গেছে, তাহলে টেবিলটা পরিষ্কার করে দিই। তোমরা কি আর কিছু নেবে? সত্যি দুর্ঘটনা মানে রাহুলের সঙ্গে কোনো দুর্ঘটনার কথা বললো না তো? ফিজিক্যাল রিলেশন তার মানে আছে, তা না হলে তো এই কথাটা বলতো না। ছি 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 ছি। শবনম, তুমি তুমি কোথায় নিজেকে নামালে? কি হলো, আর কিছু দেব? না, আমাদের হয়ে গেছে। শোনো, ভালো করে প্লেটগুলো ধুয়ে এক একটা করে মুছবে পরিষ্কার করে কাপড় দিয়ে, ঠিক আছে? আন্টি আমি সবটাই করে দেব। এই তোমার শাস্তি, এই তোমার উপযুক্ত পুরস্কার। আমার সঙ্গে বেইমানি করার, প্রতারণা করার এই উপহার তোমার। কি রে, ওই চ হাত ধুবি না? ঠিক হয়েছে, আমাদের ইঁটো বাসন মাজছে আর আমাদের ইঁটো মুছছে। এই করেই তোমার জীবন কাটবে শবনম। থাকো, যশের কাছে থাকো। দেখো কত ধানে কত চাল। যশকে ছেড়ে যাবে না বলে তো পড়ে আছো এখানে। দেখো দেখো এবার কেমন লাগে। এটা তো আপনাদের খুব ভালো উদ্যোগ। প্রত্যেক বছর ছাত্রছাত্রীদের ভালো কাজের জন্য, অভাবনীয় কাজের জন্য আপনারা এইভাবে বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড দিয়ে এসেছেন। সেই ট্র্যাডিশন মেনে এবারও আপনারা সেই অ্যাওয়ার্ডটা দেবেন। খুব ভালো, খুব ভালো, আই অ্যাপ্রিশিয়েট ইট। কিন্তু কাকে এই অ্যাওয়ার্ডটা দেবেন সেটা ভালো করে জাজ করে নিয়েছেন তো? এই নিয়ে কোনো ডিসপিউট তৈরি হবে না তো? দেখুন, এই নিয়ে কোনো মতপার্থক্য হোক এটা আমি চাই না। হ্যাঁ স্যার, আমাদের কমিটিতে আমরা 3 জন তো আছি, আরেকজন স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ রয়েছে। আমাদের কলেজের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যশ বোস এখন হাউসস্টাফশিপে রয়েছে, তবে রিসেন্টলি ও চলে যাবে।
আর যে মেয়েটিকে আমরা অ্যাওয়ার্ড দেওয়ার কথা ভাবছি সে 3rd ইয়ারের মেয়ে। পরীক্ষা হয়ে গেছে, কদিনের মধ্যে ও ফাইনাল ইয়ারে জয়েন করবে। মেয়েটির সঙ্গে আমি একটি কেস ডিল করেছিলাম স্যার। হ্যাঁ, মেয়েটি সবাইকে অবাক করে দিয়ে এমন একটা ডিসিশন নিয়েছিল যাতে করে আমরা ভয় পেয়েছিলাম। আমার সঙ্গে যশও ছিল। আমরা দুজনেই প্রোটেস্ট করি। আসলে তখন একটা মেডিসিন অ্যাপ্লাই করার ব্যাপার ছিল, যে মেডিসিনটা আমরা সচেতনভাবে অ্যাপ্লাই করতে দিতে পারিনি, কিন্তু সে ওই মেডিসিনটা নিয়ে এমন অ্যানালিসিস করলো। আপনারা যে ইনজেকশনটা পুশ করবেন ভাবছেন, মানে আপনারা সবাই যেটা সাজেস্ট করছেন সেটা পুশ করার পরেও তো ইকবাল মামা সার্ভাইভ নাও করতে পারে। আর যদি সার্ভাইভ করে তাহলে হয়তো প্যারালাইজড হয়ে থাকবে সারা জীবন। স্যার, আর আমি যে ইনজেকশনটা সাজেস্ট করছি তাতেও হয়তো ইকবাল মামা নাও বাঁচতে পারে, কিন্তু যদি বেঁচে থাকে তাহলে প্যারালাইজড হয়ে বাঁচতে হবে না। চোখে আঙুল দিয়ে সে প্রমাণ করে দিয়েছিল স্যার, সেই মুহূর্তেই ওই মেডিসিনটা অ্যাপ্লাই করা উচিত, যেটা আমরা পারিনি। আসলে স্টুডেন্ট লাইফে এই যে লড়াকু মানসিকতা, এই যে তার কনফিডেন্স, এটা সে স্যার প্রমাণ করেছিল এবং আমরা শেষ পর্যন্ত বাধ্য হয়েছিলাম সেটা মেনে নিতে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পড়াশোনার প্রতি ওর দক্ষতা, কি অসম্ভব প্রতিভা স্যার। সব মিলিয়ে এবছরের বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ডটা ওকেই দিতে চাই স্যার। যে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ আছে সেই কোথায়? যশ বোস। স্যার, আমরা ওকে ডাকতে পাঠিয়েছি, ওপিডিতে রয়েছে, এক্ষুনি এসে পড়বে। তবে ও স্যার এখনো স্টুডেন্ট আর নেই। ইলেকশন হয়নি বলে ওই পোস্টটাতে এখনো রয়ে গেছে। ইলেকশন হয়ে গেলে আর থাকবে না, মানে ওর এলিজিবিলিটি আর থাকছে না, কারণ ও পাস আউট হয়ে গেছে। তো এখনো হাউস স্টাফশিপে আছে, যেহেতু এখনো কলেজের সাথে অ্যাটাচ রয়েছে, ফুল ফ্লেজের ডাক্তার এখনো হয়নি, তাই এখনো এখানে রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, জর্জ বোসকে আমি খুব ভালো করেই চিনি। ও তো ভালো লেখাপড়া করে আমাদের কলেজের জন্য অনেক অ্যাওয়ার্ড এনেছে, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। কিন্তু ও কি এই কেসটা জানে? যশ জানে মানে? যশ তো আমার সঙ্গেই ছিল। প্রথমে যশ এই রিস্কটা নিতে পারেনি, আমরা দুজনেই প্রোটেস্ট করেছিলাম স্যার। কিন্তু মেয়েটি আমাদের কোনো কথা না শুনে মেডিসিনটা যখন অ্যাপ্লাই করলো, তখন কি আশ্চর্যভাবে ওই পেশেন্ট সারভাইভ করলো। এবং পরে ওই মেডিসিনটা নিয়ে আমাদের কাছে এমন অ্যানালিসিস করলো যাতে করে আমরা অত্যন্ত মুগ্ধ হই। আর সেই কারণেই এবছরের বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য আপনার কাছে রেকমেন্ডেশনের জন্য এসেছি। আমার সঙ্গে আমার কলিগটাও একমত স্যার। একটা কথা বলবো স্যার, দিন দিন তো ভালো ছাত্রের সংখ্যা কমে আসছে, তবে এরকম দু একজন ছাত্র পেলে তাদের বুস্ট আপ করার নৈতিক দায়িত্বটা কিন্তু আমাদের থেকেই যায় স্যার। স্যার, শুনেছি মেয়েটি প্রত্যন্ত গ্রামের এক অতি দরিদ্র পরিবারের মেয়ে। ও কিন্তু খুব স্ট্রাগল করে লেখাপড়া করছে। এই বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ডটা আমার মনে হয় ওকে ওর জীবনের অনেকটা ধাপ এগিয়ে যেতে সাহায্য করবে। আপনারা সকলেই যখন একমত, তখন আমার আর কোনো আপত্তি জায়গা নেই। তবে মেয়েটাকে আমি ঠিক রিকল করতে পারছি না। তবে আপনারা তিনজন যখন বলছেন, তখন মেয়েটিকে এবার বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ডটা দেওয়া হোক। আমি শুধু একবার জর্জ বোসের সঙ্গে কথা বলে নিতে চাই। মে আই কাম ইন স্যার? ইয়েস ইয়েস, কাম ইন, সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। বসো। জর্জ, তোমাকে এখানে কেন ডাকা হয়েছে তা কি তুমি জানো? নো স্যার, নট রিয়েলি। আমি আসল কারণটা জানি না, তবে বলা হলো আপনার অফিসে আসতে, তাই এলাম। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং। আমি তোমাকে ডেকেছি। তুমি জানো আমাদের অ্যানুয়ালি ওই বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড দেবার দিনটা ঠিক হয়ে আছে, মানে অ্যানাউন্সমেন্টের দিনটা আমরা ঠিক করে ফেলেছি, কিন্তু বেস্ট স্টুডেন্ট কে হবে সেটা এখন আমরা ঠিক করে উঠতে পারিনি। তাই স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে তোমাকে ডাকা। আর স্যারের কাছে সেই কারণেই আমরা রেকমেন্ডেশনের জন্য এসেছি। কজনকে রেকমেন্ড করলেন স্যার? হ্যাঁ, প্রত্যেক বছর তো একজন করেই পায়,
এবছরও একজন পাবে, খুব বেশি রেকমেন্ডেশন করে উঠতে পারিনি। তবে যে প্রাইজ পাবে বলে মনে করছি তার নামটাই রেকমেন্ডেশনের জন্য স্যারের কাছে এনেছি। তাহলে তো বাছার আর কোনো অপশনই নেই স্যার। আমার মনে হয় নামটা শুনে তুমিও খুব একটা বাঁচতে চাইবে না, এক বাক্যে মেনে নেবে যে এরই পুরস্কার পাওয়া উচিত। কোন ইয়ারের স্টুডেন্ট স্যার? ফাইনাল ইয়ার হবে, ওর থার্ড ইয়ারের পরীক্ষা দেওয়া হয়ে গেছে। ওকে। কোনোভাবে শবনম অ্যাওয়ার্ডটা পাচ্ছে নাকি? না না স্যার, তো সেদিন ওখানে শবনমের ওপর খুব বিরক্ত ছিলেন ওর ডিসিশনের জন্য। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও ঠিক, ও যে অসাধারণ ডিসিশনটা নিয়েছিল সেটা ইকবাল স্যারকে বাঁচিয়ে দিয়েছে। এখানে নাম এসেছে শবনম খাতুনের। তুমি শবনম খাতুনকে চেনো? তুমি তো চেনো, ওই যে সেদিন ওই কেসটা নিয়ে স্টিক করে মেডিসিনটা অ্যাপ্লাই করলো, তারপর ওই মেডিসিনটা নিয়ে আমাদের অ্যানালিসিস দিল। বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ডটা যদি শবনম খাতুনকে দেওয়া হয়, যশ, তোমার কি কোনো আপত্তি আছে? স্যার, ম্যাম সবাই ওকে থাকলে আমার কিসের আপত্তি? আমাদের ওকে থাকার কথা বলো না। আর ইউ ওকে? আই এম অ্যাবসলিউটলি ওকে স্যার, 100% ওকে। তাই নাকি? তাহলে তো আর কোনো কথাই নেই। গুড, কি বলো? ভেরি গুড। স্যার, আমার একটা রিকোয়েস্ট আছে, প্লিজ। শুধু মেয়েটি যেন কোনোভাবে জানতে না পারে যে আমি এই কমিটিতে রয়েছি, আর আমি ওর নামটা রেকমেন্ড করেছি। কেন বলো তো? হ্যাঁ, কেন? জানতে পারলেই বা কি যে তুমি কমিটিতে আছো? অনেকেই তো ব্যাপারটা জানে। হ্যাঁ, কিন্তু অনেকে এরকমও আছে যারা এটা জানেন। আমি চাই এই কাজটা খুব কনফিডেন্সিয়ালি করা উচিত। আমি মেয়েটাকে খুব ভালো করে চিনি, খুব ভালো করে জানি ওকে। আমি এই কমিটিতে আছি বা আমি ওর নামটা রেকমেন্ড করেছি, এটা জানলে ওর খুব একটা ভালো লাগবে না। ওর এটা মনে হতে পারে যে আমি হয়তো ওকে এই প্রাইজটা পাইয়ে দিচ্ছি, বা আমি ওর নামটা রেকমেন্ড করেছি বলেও পাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা নয়। ও তো নিজের যোগ্যতাতে পাচ্ছে। তাই ও এরকম কিছু ভেবে নিক, আমি সেটা চাই না। না হলে কিন্তু ও প্রাইজটা রিফিউজ করে দেবে। তাই নাকি? হ্যাঁ স্যার, আমি ওকে খুব ভালো করে চিনি, আর যতদূর ওকে আমি জানি, ও যদি কোনোভাবে এটা ভেবে নেয় যে ওকে দয়া করে এই প্রাইজটা দেওয়া হচ্ছে, ও কোনো মতেই প্রাইজটা নেবে না। কিন্তু দয়া করে তোকে কেউ প্রাইজ দিচ্ছে না। সেটা আমি জানি স্যার, সেটা আপনি জানেন। কিন্তু ও যদি কোনোভাবে জানতে পারে যে এই ব্যাপারটার মধ্যে আমি জড়িয়ে আছি, ওইটা ভাবতে বাধ্য যে আমি ওকে দয়া করে প্রাইজটা দিচ্ছি, বা আমার দয়ায় ওই প্রাইজটা পাচ্ছে। কারণ আমি ওকে খুব ভালো করে চিনি স্যার, সেই জন্যই বলছি। তাই বলছি ও যেন কোনোভাবে এটা জানতে না পারে যে এই বিষয়টাতে আমি জড়িয়ে আছি বা আমার নাম এটাতে জড়িয়ে আছে। তাহলে আপনাদের কাজটা খুব স্মুথলি এগোবে, ট্রাস্ট মি। আমরা তো জানাতে যাচ্ছি না, এখন অন্য কোথাও থেকে ও যদি জানতে পারে তাহলে আমাদের তো কিছু করার নেই। স্যার, আপনারা যদি ওকে কিছু না বলেন তাহলে কিন্তু ওর অন্য কোথাও থেকে জানার কোনো স্কোপ নেই। শুধু আপনারা বলবেন না তাহলেই তো হয়। আর এছাড়াও আমি কিন্তু এই স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ পোস্টের জন্য এখন আর এলিজিবল নয়। আর এই বিষয়টা নিয়ে যদি অপোজিশন পার্টি জানতে পারে তাহলে কিন্তু তারাও এটা খুব একটা ভালো চোখে দেখবে বলে আমার মনে হয় না। আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, আপনারা যত তাড়াতাড়ি পারেন ইলেকশন কল করে এই পোস্টের জন্য একজন স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভকে নিয়ে নিন। না না, সে ব্যাপারে আমরা কথা তো বলেছি, আমরা তো নেবই। আর ইলেকশনটা হয়ে গেলে আমরা তোমাকে এখানে রাখতে পারবো না। স্যার, তাহলে মনে করুন না যে ইলেকশনটা অলরেডি হয়ে গেছে আর আমার পোস্টে অলরেডি অন্য একজন এসে গেছে। কারণ আমি চাইছি না যে আমার নামটা কোথাও কোনোভাবে আসুক। আচ্ছা ঠিক আছে, তোমার নাম কেউ জানবে না, আর ইলেকশনটা আমরা এবার তাড়াতাড়ি করে ফেলবো। থ্যাংক ইউ স্যার। মেয়েটি লেখাপড়ায় আউটস্ট্যান্ডিং না? হ্যাঁ স্যার, মেয়েটা সব দিক থেকেই আউটস্ট্যান্ডিং স্যার। শুধু লেখাপড়ায় না, আচার ব্যবহার, বিচার, শিক্ষা দীক্ষা
কালচারাল অ্যাক্টিভিটি সব দিক দিয়ে আউটস্ট্যান্ডিং। সে বাই দ্য ওয়ে, আমি শুনেছি মেয়েটি একটি প্রত্যন্ত গ্রামে থেকে পড়াশোনা করে। হ্যাঁ স্যার, স্কলারশিপের টাকায় ওর লেখাপড়া চলছে স্যার। প্রত্যন্ত গ্রামের অত্যন্ত দরিদ্র একটি মুসলিম পরিবারের মেয়েও পড়াশোনা করতে চাওয়ার ইচ্ছেটাও প্রকাশ করেছিল বলে ওকে মারধর খেতে হয়েছে বাবার কাছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু ও লেখাপড়াটা কন্টিনিউ করে গেছে এবং এত দূর এসেছে। এর জন্য আমাদের ওর পাশে থাকা উচিত। আর ওর লড়াইটা আমাদের অন্যান্য সবার লড়াইয়ের থেকে কিন্তু অনেক বড়, অনেক ডিফিকাল্ট লড়াই। আমার মনে হয় যে এই প্রাইজটা ওর পাওয়া উচিত স্যার। আর ও যদি এই প্রাইজটা পায়, আমি পার্সোনালি খুব খুশি হব, আমার ভালো লাগবে। এছাড়াও ও ডিজার্ভ করে এই প্রাইজটা, এই পুরস্কারটা ওরই পাওয়া উচিত স্যার। স্যার আমি ওপিডিতে ছিলাম, ওপিডি করতে করতে চলে এসেছি। আমি কি প্লিজ এখন যেতে পারি স্যার? ওকে, শিওর। থ্যাংক ইউ স্যার। তোমার হাউস স্টাফশিপ তো শেষ হয়ে গেল। হ্যাঁ অলমোস্ট স্যার, আর জাস্ট 2 মাস বাকি। হোয়াট নেক্সট? বিদেশে যাচ্ছ নাকি? হ্যাঁ ইনিশিয়ালি তাই ভেবেছিলাম স্যার, তবে এখন ইচ্ছে আছে গ্রামে গিয়ে লোকের চিকিৎসা করব, আর পাশাপাশি কলকাতায় নিজের একটা চেম্বার খুলব। কেন লেখাপড়া করবে না? লেখাপড়া তো করবো, অবভিয়াসলি করবো স্যার। ওই ছুটি ছাটার দিনে গ্রামে গিয়ে সার্ভিস দেবো ভলেন্টারিলি। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট আইডিয়া। আমাদের কলেজের ভালো ছাত্রছাত্রীরা চিরকালই কাজ করে এসেছে, তুমিও তাই করবে এ ব্যাপারে আমি একদম নিশ্চিত। আরো বড় হও, আরো বড় হও। প্রথম দিন ডাক্তার হিসাবে একটা শপথ নিয়েছিলে, মনে আছে? চিরকাল সেটা মনে রেখো। মানুষের জীবন বাঁচাবে, তোমরা একজন বড় সৈনিক। এই লড়াই যেন কোনো ফাঁকি না থাকে। সব সময় মানুষের পাশে থেকো, মানুষের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিও। নিশ্চয়ই স্যার, আমি আপনার এই কথাটা সারা জীবন মেনে চলার চেষ্টা করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাই বয়। আমি আসছি তাহলে স্যার, আমি আসছি। ওকে, তাহলে ওই কথাই রইল। একদম স্যার, আসছি। সত্যি তোরা যেখানে আসবি আমি ভাবতেই পারিনি। কেন রঞ্জা পিসি, তোমার এরকম একটা আনন্দের দিনে আমরা আসবো না, এটা তুমি ভাবলে কি করে? তুমি আমাকে যতটা খারাপ ভাবো, আমি কিন্তু ততটা খারাপ নই রঞ্জা পিসি। তুমি জানো ইকবাল স্যারের এই খবরটা শুনে আমাদের মন মেজাজের অবস্থা কি হয়েছিল? ইকবালকে যে আমি আবার আমার কাছে ফিরে পাবো এটাও আমি ভাবতে পারিনি। ভাবতে পারোনি মানে? যশ কত চেষ্টা করেছে, স্যার কত চেষ্টা করেছেন, ফিরে পাবে না মানেটা কি? তোদের অবদানের কথা আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন না। সবার অবদানের কথা বলছো রঞ্জা, অথচ আরেকজনের অবদানের কথা তো বললে না। বুঝেছি। শবনম, ওর কথা আর কি বলবো? কেন সবসময় পাশে পাশে থাকে বলে কি টেকেন ফর গ্রান্টেড নাকি? না না, তা নয়। ও একটা সাংঘাতিক রিস্ক নিয়েছিল, আর ওই রিস্কের জন্য তোমার জীবনটাও শেষ হয়ে যেতে পারত। এটা শুধু রিস্ক নয় রঞ্জা পিসি, এটা তার থেকে অনেক বেশি কিছু। ওর লাইফ নিয়ে একটা এক্সপেরিমেন্ট করছিল, সেটা ওইখানে করার সময় নয় যখন ইকবাল স্যার অতটা ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন। আমাদের স্যার ছিলেন প্রেজেন্ট, উনি ট্রিটমেন্ট করছিলেন ইকবাল স্যারের। স্যার ছিলেন, স্যারের ওপর দিয়ে এক্সপেরিমেন্টটা করতে যাচ্ছিল। স্যার ভীষণ রিঅ্যাক্ট করেছেন, উনি অত সিনিয়র। তার কথা না শুনে স্যার ভীষণ রিঅ্যাক্ট করেছেন। ইনফ্যাক্ট স্যার এবং যশ ছিলেন বলে আপনাকে ভুল ট্রিটমেন্টের হাত থেকে সেদিন আমরা বাঁচাতে পেরেছি, না হলে বোধহয়। ভুল ট্রিটমেন্ট? হ্যাঁ গো, শবনম এমন একটা ইনজেকশন দিয়েছিল তোমাকে, তাতে তোমার নাড়ি ছিঁড়ে যাওয়ার জোগাড় হয়েছিল। তারপর তো যশ আর ওদের স্যার মিলে
তোমাকে সুস্থ করে তোলার চেষ্টা করেছে। রঞ্জা পিসি কি তাহলে এটাই জানে নাকি যে আমি ইকবাল মামার ক্ষতি করে দিয়েছিলাম, আর সেই ড্যামেজ কন্ট্রোল করেছে জস্তার স্যার? ভালো, আমারও কোনো দায় নেই সত্যিটা জানানোর। ইকবাল মামা যে বেঁচে আছে এটাই আমার কাছে সব থেকে বড় প্রাইস। আপনার তো কিছু জানার কথা নয়, আপনি অজ্ঞান অবস্থায় ছিলেন, আপনি কিছু জানবেন বা বুঝবেন কি করে? রঞ্জা পিসি জানে। রঞ্জা পিসিকে জিজ্ঞেস করুন কি ক্রাইসিসের মধ্যে দিয়ে তখন আপনি যাচ্ছিলেন। ওই ক্রাইসিসের মোমেন্টে দাঁড়িয়ে আপনাকে বাঁচানো, আপনার জীবন ফেরানো, এটাই আমাদের কাছে মূল লক্ষ্য ছিল। কিন্তু না, কি অদ্ভুতভাবে শুধুমাত্র নিজের নাম কেনার জন্য শবনম এমন একটা ইনজেকশন চার্জ করলো যেটাতে কিনা ক্রাইসিস কাটানো তো দূরের কথা, আপনার লাইফ রিস্ক হতে পারতো, আপনার জীবনহানির কারণ অবধি ঘটতে পারতো। সেই সময় থ্যাঙ্কফুলি যশ ছিল, স্যার ছিলেন, তাই জন্য আপনাকে প্রাণে ফেরানো গেছে, শেষ রক্ষা হয়েছে। যশ, তুই বল, তুই কিছু বলছিস না কেন?